ঠিক কদিন আগে, মাঝখানে 3 দিন আগে আপনার সঙ্গে বসেছিলাম আমরা অনলাইনে, 29 তারিখ। সিকুয়েলটা এজন্য যে আমরা গতদিনের আলাপে এক জায়গায় সম্মত হয়েছিলাম, বা এক জায়গায় আপনি প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ বিষয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমত। কেন, কিভাবে একমত, সেটি একটু নিশ্চিত করতে চাই আমাদের দর্শকদের। আমার প্রথম প্রশ্ন, যে এরই মধ্যে সার্জিও গোরের সফর হয়ে গেল বাংলাদেশে। এই সফরটাকে নিয়ে আপনি কি, আপনার দেখায় কি ইতিবাচক দৃশ্য আপনি দেখলেন? যে আমরা যে গতদিনের আলাপ করলাম একমত, আপনি একটু ইতিবাচক আপনার দেখাতে, অন্য অনেকে যেটি দেখেনি, আপনি কি দেখলেন? ধন্যবাদ। আমি যেটা বলেছিলাম তার ধারাবাহিকতা আমি ঢাকার রাজপথে দেখেছি। রাজপথ এই কারণেই বলছি, সবটা রাজপথ নয়, কিছুটা 5 তারা হোটেল, যেখানে এই প্রথম যেটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা চলছে, যে সার্জেই গোর এসে কেন ঢাকাতে তিনি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সকালবেলার ব্রেকফাস্ট মিটিং, সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন, তিনিও ছিলেন উপস্থিত। বেশ দীর্ঘ সময় আলোচনা হয়েছে তাদের মধ্যে। মূলত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সার্জেই গোর হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি অনেক সিনিয়র, ব্রেন ক্রিস্টেনসনের থেকেও সিনিয়র, বরং তার বস বলা যেতে পারে, এবং যার সঙ্গে ট্রাম্পের সরাসরি কথা হয় বা যোগাযোগ হয়। তিনি ট্রাম্প দ্বারা সরাসরি নিযুক্ত, ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ঠিক একই রকম দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নিযুক্ত, তার সঙ্গে সরাসরি তিনি কথা বলেন। তিনি সবসময় যা করেন সবটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র অফিসারদের না জানালেও চলে, তার সেই ম্যান্ডেট আছে। এবং সেই কারণে এইরকম ঢাকার যখন সার্জেই গোর সফর করছেন, তিনি মূলত, আমি যেটা বুঝেছি, তিনি বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা, বাণিজ্য ইত্যাদি নানা বিষয় স্বাভাবিক, যে কথা হয় সে কথা তো হবেই, সেটা তো অস্বাভাবিক করার কিছু নয়। কিন্তু ডেমোক্র্যাটস আমেরিকা আর রিপাবলিকান আমেরিকার মধ্যে পার্থক্য আছে, যেটা আমি বলছি সবসময়। রিপাবলিকান যে আমেরিকা, তারা তাদের একজন সিনিয়র লেভেলের মানে কূটনীতিবিদ, যিনি কেবলমাত্র ভারত নন, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত, এবং তিনি বুঝতে চেয়েছেন যে বাংলাদেশের প্রকৃত এক ধরনের রিপোর্টিং তারা শুনেছেন। বাংলাদেশের মানুষ যারা ক্ষমতায় আছেন ক্রমাগত বলে থাকেন যে আওয়ামী লীগ ইররেলিভেন্ট, কোনো প্রশ্নই নেই, সে নিয়ে কোনো কথাও হয় না, আলোচনাও হয় না, অথচ তারা আওয়ামী লীগকে কথাও হয় না, পথটাও হয় না। ইররেলিভেন্ট একটা দলকে তারা বাংলাদেশে রাজনীতি করতে দিতে ভয় পান। কি ধরনের রেলিভেন্স থাকলে সেটা করা যায় সেটা তো বোঝা যাচ্ছে। এক, দুই হচ্ছে, এবং যেটা একটা বড় স্পেকটেকল, যেটা বলা হয় স্পেকটেকল কূটনীতিতে একটা বড় বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং আনুষঙ্গিক বিষয়। সবসময় কথাটাই সব শেষ কথা বলে না, কথা বলে অনেক ছবি, কথা বলে অনেক আচার আচরণ। আপনি কখন করমর্দন করলেন কি করলেন না, উষ্ণতা দেখালেন কি দেখালেন না, শীতলতা দেখিয়েছেন কিনা। পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটা যেদিন হয়, সেদিন সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিলই, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেগুলো কোনোটাই না দেখে সার্জেই গোর বেরিয়ে গেলেন দ্রুত, হোটেলে ফিরে গেলেন। এমনকি জরুরি কাজ পড়লো যে তিনি নৈশভোজ, স্বাভাবিকভাবে কোনো বিদেশি অতিথি এলে নৈশভোজ দেওয়ার একটা প্রথা, রীতি, এবং সেখানে তাকে তার মনোরঞ্জনের জন্য বাংলাদেশের সংস্কৃতির একটা ঝলক তাকে দেখানো, যেটা করা হয়ে থাকে, সবই ব্যবস্থা ছিল, কোনোটাই হয়। এবং না হওয়ার পর তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর আমি সন্ধ্যেবেলায় ফিরে গিয়ে কি করেছেন হোটেলে সেটা পরে আসছি। পরের দিন সকালবেলায় তিনি দীনেশ ত্রিবেদী মনে করেন যে সার্জেই গোর তার ব্যক্তিগত বন্ধু, এবং এই তার সাক্ষাৎকারটা কিন্তু তার অফিসিয়াল প্রোগ্রামে ছিল না। মানে তার আগের দিন রাতে তিনি এমন কিছু শুনেছেন যেটা ভেরিফাই করতে চেয়েছেন দীনেশ ত্রিবেদীর কাছ থেকে, এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে বুঝেছেন যে গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটা পরিষ্কার, ভারত সরকারও মনে করেন, ভারতের গোয়েন্দারাও মনে করেন, ভারতের হাই কমিশনও মনে করেন, ওই বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা যে যাই বলুক,
প্রতিটি গ্রামে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেবল একটা নেতৃত্বের জন্য। তারা অপেক্ষা করে আছেন, আর সেইটা যারা জানেন বলেই তারা জামায়াত এবং এই বিএনপি এরা এই ব্যাপারে একমত যে আমি আওয়ামী লীগকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা আগের দিন রাতে সম্ভবত, আমি 100% নিশ্চিত এবং দাবি করবো না, কিন্তু কিছুক্ষণ আগে আমি আমাকে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন যে 2 নেতার সঙ্গে তিনি সন্ধ্যেবেলায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, লম্বা বৈঠক, সম্ভবত তাদের সঙ্গেই নৈশভোজ করেছেন। তার মধ্যে একজন সম্ভবত জাতীয় পার্টির জিএম কাদের, যিনি 14 জোটের আওয়ামী লীগের 14 জোটের শরিক, আরেকজন সম্ভবত সাবির হোসেন চৌধুরী, যার নাম বহুল আলোচিত বাংলাদেশের রাজনীতিতে, যে পরিশোধিত আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দেবেন কি দেবেন না। ফলে তার কাছ থেকেও তিনি বুঝতে চেয়েছিলেন গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটাও আমি জানি যে এক্ষেত্রে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অনুমোদন ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে, সার্জেই গোর যাওয়ার আগে আওয়ামী লীগের কাছে বার্তাও পাঠিয়েছিলেন যে তিনি ঢাকায় গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু আওয়ামী লীগের একটি নিষিদ্ধ দল, তাদের সঙ্গে তো দেখা করা যায় না। কিন্তু আওয়ামী লীগের নেতা যিনি বাংলাদেশে রয়েছেন তার সঙ্গে দেখা করতে অসুবিধা। অধিকাংশ খবরই বাংলাদেশে অর্ধেক ছাপা হয়, পুরোটা ছাপা হয় না। শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে, 2 লাইন, কিন্তু বাকি লাইন আগে পিছিয়ে কিছু নেই। যে শেখ হাসিনাকে যে প্রত্যার্পণ করা হবে না সেটা যে রিপোর্টে আছে সেসব ছাপা হয় না। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি একমাত্র বঙ্গবন্ধু রচিত 1971-এর মুক্তিযুদ্ধ, সেটাও ছাপা হয় না। শুধু একটা লাইন ছাপা হয়েছে একটি প্রথম সারির কাগজে, ছাপা হয়নি যে তা না। 71-এর মুক্তিযুদ্ধে তো বিএনপির বহু লোক তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারাও তো মুক্তিযুদ্ধে শরীক, জামায়াত ছিল না, এটা ঠিক। ফলে মোদ্দা কথা আমি আপনাকে যেটা, আপনি যে মূল প্রশ্ন করেছেন, প্রমাণ কি? প্রমাণ হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শরিক দলের সঙ্গে সার্জেই গোরের বৈঠক, এবং দীনেশ ভারতীয় হাই কমিশনার তার সঙ্গে বৈঠক। এগুলো অনভিপ্রেত, আপনি দেখতেও পাচ্ছেন। যারা বাংলাদেশ নিয়ে সোচ্চার তারা তো বিভিন্ন দেশ থেকে, ওই প্যারিস থেকে নানাবিধ গালিগালাজ করে তারেক রহমান সরকারের বিরুদ্ধে ভিডিও পর্যন্ত করছে যে তারেক রহমান সরকার আত্মসমর্পণ করলেন আমেরিকার কাছে। আরে আমেরিকার দয়ার ক্ষমতায়, আমেরিকার কাছে আত্মসমর্পণ কেন করবেন নাকি জামায়াতের কাছে আত্মসমর্পণ করবেন নাকি? খুব স্বাভাবিক। এই যে ঘটনাগুলোর মধ্যে একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, সকালবেলা দীনেশ ত্রিবেদী বৈঠক করলেন সার্জিও গোরের সঙ্গে, রাত্রিবেলা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। কেন এই ঘটনাটা কেন? তিনি দিল্লি যাননি। আমিও ভেবেছিলাম যে তিনি দিল্লি গেছেন, বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে, কিন্তু আমি শুনলাম তিনি কলকাতা গিয়েছেন। যদি সত্যি কথা বলেন যে আমার সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে, কারণ আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায়, আমি বললাম আমি তো দিল্লিতে। বললো আমি তো কলকাতায়। বললাম কেন? বললো আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলো শেষ করা, ঘরোয়া কাজ, খুব ইম্পর্টেন্ট, মানে কোনো কূটনৈতিক কাজ নয়। সেই কারণে হ্যাঁ, এবং আজকে বোধহয় সম্ভবত ঢাকাতে ফিরেও গেছে, ফিরে যাওয়ার কথা। 1-2 দিন শুক্রবার ছুটি থাকে, শুক্র শনি ছুটি, 2টো ছুটির দিনকে তিনি ব্যবহার করে রবিবার আবার যথারীতি অফিস করছেন হয়তো, মনে হয়। সুতরাং এর কিন্তু সার্জেই গোরের সঙ্গে বিস্তারিত কি আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আমাকে কিছু বলেননি, এবং সেগুলো স্বাভাবিক, বলা সম্ভব নয়। আমি যেটা মোদ্দা কথা বলেছি, তিনি বাংলাদেশের রাজনৈতিক মানে তৃণমূল স্তরের অবস্থা তিনি দীনেশ ত্রিবেদীর কাছ থেকে জানতে চেয়েছেন। আওয়ামী লীগের সাথে আলাপ হলো, সাবির হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির সাথে আলাপ হলো, আপনি কি জানতে পেরেছেন যে আসলে কি আলাপ হলো তাদের সঙ্গে? এখন মানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী যখন দেখা করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে, তখন তার প্রতিক্রিয়া হচ্ছে চমৎকার বৈঠক হচ্ছে। খলিলুর রহমান যখন সার্জেই গোরের সঙ্গে বৈঠক হচ্ছে, তখন তারপরে বলছেন খুবই চমৎকার বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জেই গোরের বৈঠক হচ্ছে, তিনি বলছেন চমৎকার বৈঠক হচ্ছে। ত্রিবেদীও মনে করেন খুব ভালো বৈঠক হয়েছে। এত ভালো বৈঠক হচ্ছে সকলের সঙ্গে সকলে, এমনকি আওয়ামী লীগও দাবি করছে যে যদি ওই বৈঠকটি হয়ে থাকে তাহলে সেই বৈঠকটিও
ইতিবাচক বৈঠক হয়েছে। এখন যেহেতু সবটাই স্বাভাবিক, যেহেতু শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, তো সেটা ফিরলে কি হবে কতদূর, কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতৃত্ব মানে প্রথম সারির নেতারা তো সবাই বাইরে বিদেশে, কিন্তু তারপরে তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতা কর্মী যারা তৃণমূল স্তরে কর্মী, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটা বলিষ্ঠ নেতৃত্ব, এবং তারা এখনো বিশ্বাস করেন সেই নেতৃত্ব এখনো দিতে পারেন শেখ হাসিনা, তার বিকল্প কেউ নয়। ফলে এটা একটা সন্দিগ্ধনের মুখে আবার বাংলাদেশ। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল, ওই রাজনৈতিক দলগুলোর সাথেই বৈঠক করলেন সার্জিও গোর। নিষিদ্ধ করে রেখেছে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন তার তথাকথিত নির্বাচিত সরকার। দলগতভাবে বিএনপি কিংবা জামাত ইসলামী কিংবা এনসিপির সাথে কি কোনো বৈঠক হয়েছে? আমি তো জানি না, কারণ জামায়াতের ইসলামের আমিরের তো একটা মন্তব্য দেখলাম, তিনি বলছেন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকটা দিল্লিতে হলেই ভালো হতো, ঢাকা এটা ঠিক হয়। তো ফলে আমি তো জামায়াতের আমিরের কথা থেকেই কনফার্ম হলাম যে বৈঠকটা হয়েছে, মানে তিনি বলছেন বৈঠকটা দিল্লিতে হলে ভালো হতো। আমি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছেন আমরাও সত্যি জানি না। এবং দ্বিতীয়ত তারা পরে বলেছিলেন যে সার্জিও গোর হচ্ছেন এমন একজন কূটনীতিবিদ, তিনি কোনো ঠিক চিরাচরিত প্রোটোকল মেনে চলেন। ফলে তিনি কার সঙ্গে দেখা করছেন, যেখানে যাচ্ছেন, যেখানে সকলের সঙ্গে তিনি দেখা করতে চাইছেন, কেউ কবে তাকে বাধাও দিচ্ছে না, এখনো পর্যন্ত বাধা নেই। ভারতেও যে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একবার দেখা করেছিলেন, তাতেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বক্তব্য ছিল। এবং দীনেশ ত্রিবেদীর নিজের বক্তব্য হচ্ছে উনি আমার ব্যক্তিগত বন্ধু। কারণ বন্ধুর সঙ্গে যখন দেখা হয় তখন তো খোলাখুলি আলোচনা হয়, খোলাখুলি আলোচনা হয়ে থাকবে। আপনাকে যেটা আরেকটা বললাম যে ফলে কেউ কেউ অনেক সময় বাংলাদেশে ব্যাপক প্রচার আছে যে সার্জিও গোর নাকি শেখ হাসিনার সঙ্গে অনেকবার দেখা করেছে। আমি প্রথমে আমার কাছে কোনো কনফার্মেশন নেই, নিশ্চয়তা নেই, কিন্তু আমি পরে বুঝেছি এই সার্জিও গোর এমন একজন ভদ্রলোক, তার কোনো পারমিশন ভারত সরকারের থেকে নেওয়ার প্রয়োজন নেই। তিনি খবর পান কোথায় আছেন শেখ হাসিনা, গটগট করে চলে যাবেন, দরজা খুলে ঢুকে পড়তে পারেন। ঢুকে পড়েছেন কিনা আমি এখনো জানি না, সেটা খোঁজ নিতে হবে, কারণ আমি জানলাম তার প্রোটোকলটা এরকমই, তিনি কূটনীতির নিয়ম টিয়ম এসব কিছু মানেন না। ফলে আমি বলবো যে আমি নিশ্চিত করছি না, কিন্তু আমি একেবারে উপেক্ষাও করছি না যে সার্জিও গোর শেখ হাসিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করেও থাকতে পারে, কারণ তিনি এই ধরনের কূটনীতির প্রোটোকলে বিশ্বাসী, তার নিজের মতো করে প্রোটোকল তৈরি করে। দুই, যেটা বললেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই বৈঠক ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনাটা হলো আমেরিকার কিন্তু আপনি জানেন একটা অ্যালায়েন্স তৈরি করেছে যেটাকে বলা হয় প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সূত্রে নানান রকম উচ্চ মানের আধুনিক মানের গোয়েন্দাগিরি করা, সেটা চীন কিন্তু বাংলাদেশকে অফার করেছে, এবং গতকাল রাত্রে সম্ভবত বাংলাদেশ সরকার সেই প্রস্তাবটা গ্রহণও করেছে, চীনের প্রস্তাব। ভারত ও যুক্তরাষ্ট্র যে চীনের প্রভাব থেকে বাংলাদেশকে দূরে রাখা, সেই বিষয়টাতে কিন্তু বাংলাদেশ সরকার এখনো সম্পূর্ণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে প্যাক্স সিলিকার অ্যালায়েন্সের শরিক হওয়া, তারা এটা বিবেচনা করবেন বলেছে, এখনো তারা সহমতি দেননি। সেই প্যাক্স সিলিকাটা কিন্তু চীনের গোয়েন্দাগারির বিরুদ্ধে একটা জোট, আন্তর্জাতিক জোট, যেটা ভারতও আছে। ফলে এই জোটটার সঙ্গে প্যারালাল জোট, একটা সমান্তরাল জোট চীন করতে চাইছে, যেটা আমেরিকার আপত্তি। ফলে এই বিষয়টাও একটা প্রমাণ আমি দেখলাম যে ভারত যুক্তরাষ্ট্র একই মঞ্চে রয়েছে অন্তত চীনের প্রভাব রোখার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপর নির্ভর করবে তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত না। আমরা এই ঘটনাটা একটা ইম্পর্টেন্ট, খুব হালকা ভাবে রিপোর্ট হয়েছে বাংলাদেশে, খুব গুরুত্ব দিয়ে রিপোর্ট হয়নি। কারণ হচ্ছে এই কারণেই হয়তো হয়নি যে সেটা চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ হোক, তার মানে সেটা হয়তো সেই গণমাধ্যম চাইছেন, ফলে সেটাও একটা ব্যাপার আর কি। ফলে এটা একটা দ্বিতীয় প্রমাণ যে ভারত যুক্ত